ওয়েলকাম বন্ধুরা, যে সকল জমিতে আলু চাষ হয়েছে কিংবা যে সকল জমিতে আলু চাষ হয়নি, এই সময় তিল চাষ যদি করেন অল্প খরচে অধিক মুনাফা পাবেন। আসুন আমরা তিল চাষ সংক্রান্ত ডিটেলসে এই ভিডিওতে জেনে নেব। তিল চাষের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেইটি হলো তিল বীজ নির্বাচন। আমাদের পশ্চিমবঙ্গে যে সকল তিল চাষ হয় তার মধ্যে 3 প্রকারের তিল বীজ খুব অন্যতম। সেইগুলি হলো তিলোত্তমা, রোমা এবং সাবিত্রী। তিলোত্তমা বীজগুলি দেখতে হবে কালো বাদামি, রোমা বীজগুলি দেখতে হবে লাল বাদামি, আর সাবিত্রী বীজগুলি দেখতে হবে হালকা বাদামি। এই 3টি বীজের মধ্যে সাবিত্রী হলো উচ্চ ফলনশীল বীজ। প্রতি হেক্টরে আপনারা 15 কুইন্টাল পর্যন্ত ফলন পাবেন এবং এর ফুলগুলি হবে পিঙ্ক কালারের, অর্থাৎ গোলাপি কালারের। প্রতি সুটিতে 4টি করে চেম্বার থাকবে, প্রতিটি চেম্বারে 15টির কাছাকাছি তিল বীজ থাকবে। যদি সাবিত্রী তিল বীজ চাষ করেন তাহলে এর অয়েল কন্টেন্ট 50% পর্যন্ত, অর্থাৎ যত কেজি তিলের ফলন হবে তার 50% পর্যন্ত এই তিল থেকে তেল নির্যাস হবে। এটি 3 মাসের অর্থাৎ 90 দিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। যদি আপনারা রোমা তিল বীজ চাষ করেন তাহলে প্রতি হেক্টরে 10 কুইন্টাল পর্যন্ত ফলন পাবেন। এটির অয়েল কন্টেন্ট 48%, এইটিও 3 মাসের। আর যদি আপনারা তিলোত্তমা তিল বীজ চাষ করেন তাহলে 45% পর্যন্ত তেলের পরিমাপ পাবেন। এইটিও প্রায় 3 মাসের। প্রতি হেক্টরে আপনারা 9 কুইন্টাল পর্যন্ত ফলন পাবেন। এই 3 প্রকার বীজের মধ্যে যে কোনো একটি বীজ আপনারা চাষ করতে পারেন। তার মধ্যে সাবিত্রী হলো উচ্চ ফলনশীল বীজ। তিল চাষের জন্য এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে জমি নির্বাচন। দোআঁশ কিংবা বেলে কিংবা এঁটেল সমস্ত মাটিতেই তিল চাষ হবে, কিন্তু জমিটা যেন উঁচু হয়। নিচু জমিতে আপনারা তিল চাষ করতে যাবেন না। নিচু জমিতে যদি জল জমে যায় পরবর্তীতে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই উঁচু জমি আপনারা নির্বাচন করবেন, নিচু জমি এড়িয়ে চলবেন। 1 চাষ কিংবা 2 চাষ দিয়ে আপনারা জমি তৈরি করতে পারেন। যখন ফাইনাল চাষ দেবেন তখন মাটি যেন রসালো হয়। ফাইনাল চাষ দেওয়ার আগে প্রয়োজনীয় রাসায়নিক সার এবং সঠিক মাত্রায় তিল বীজ ছড়িয়ে দিতে হবে। যদি আপনারা আলু চাষের পরে তিল চাষ করেন তাহলে কোনো রকম সার প্রয়োগ করতে যাবেন না, কারণ আলু চাষে যে সকল সার প্রয়োগ করেছেন তার 20 থেকে 30% অব্যবহার হয়ে মাটিতে আছে। সুতরাং যে সকল জমিতে আলু চাষ করেছিলেন সেই সকল জমিতে যদি তিল চাষ করতে যান তাহলে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করতে যাবেন না। কিন্তু যে সকল জমিতে আলু চাষ হয়নি সেই সকল জমিতে আপনাদেরকে সঠিক মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। কী কী রাসায়নিক সার প্রয়োগ করবেন? প্রতি বিঘা অর্থাৎ 33 শতকে আপনারা কী পরিমাণ জৈব সার এবং মূল সার দেবেন সেই হিসাবটি একবার দেখে নিন। জৈব সার হিসাবে আপনারা গোবর সার দিতে পারেন প্রতি বিঘাতে, অর্থাৎ 33 শতকে 500 কেজি করে। মূল সার হিসাবে ইউরিয়া প্রয়োগ করবেন প্রতি বিঘাতে 9 কেজি করে। এসএসপি দেবেন প্রতি বিঘাতে 40 কেজি করে। এমওপি দেবেন প্রতি বিঘাতে মাত্র 3 কেজি এবং সালফার বেন্টোনাইট অর্থাৎ সালফার 90% প্রতি বিঘাতে 5 কেজি করে। এইটি ফাইনাল চাষের আগে দিয়ে দেবেন এবং ফাইনাল চাষের আগে আপনারা বীজ শোধন করে বীজ ছড়িয়ে দেবেন। বীজ শোধন করার জন্য প্রতি কেজিতে 2 গ্রাম করে কার্বেন্ডাজিম কোটেড করে নেবেন। প্রথমে বীজগুলিকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। জল থেকে তোলার পরে প্রতি কেজি হিসাবে 2 গ্রাম করে কার্বেন্ডাজিম অর্থাৎ ব্যাবিস্টিন পাউডার দিয়ে ভালোভাবে কোটেড করে নেবেন। তারপর কিছুক্ষণ বাতাসে শুকাতে দেবেন এবং জমিতে ছড়ানোর আগে এই তিল বীজের সঙ্গে ছাই বা পাঁশ মিশিয়ে দেবেন, যার ফলে মূল জমিতে ছড়াতে কোনো অসুবিধা হবে না। যদি আপনারা সারিতে বীজ বপন করেন তাহলে প্রতি বিঘাতে 600 গ্রাম করে তিল বীজ নেবেন, আর যদি ছিটিয়ে তিল বীজ বপন করেন তাহলে 800 গ্রাম করে প্রতি বিঘাতে নেবেন। প্রয়োজনীয় এবং পরিমাণ মতো রাসায়নিক সার এবং বীজ ছড়িয়ে দেওয়ার পরে ফাইনাল চাষ দেবেন। তারপরে ভালোভাবে মই দিয়ে দেবেন। বীজ ছিটিয়ে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে একটি আগাছানাশক স্প্রে করতে হবে। আগাছানাশক অর্থাৎ হার্বিসাইড হিসাবে প্যান্ডি মিথালিন 30% ইসি প্রতি লিটার জলে 6 ml করে ট্যাঙ্কে ভালোভাবে মিক্স করে স্প্রে করবেন, অর্থাৎ 15 লিটার জলে 90 ml করে ট্যাঙ্কে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। তাহলে কোনো রকম আগাছা জন্মাতে পারবে না। আগাছানাশক স্প্রে করার পরে যদি কোনো রকম আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলিকে 15 থেকে 20 দিনের মধ্যে জমি থেকে সরিয়ে দিতে হবে। গাছের বয়স যখন 25 দিন হবে তখন চাপান সার দিতে হবে এবং প্রথম সেচ দিতে হবে। প্রথমে আপনারা সেচ দেবেন, তারপরে চাপান সার দেবেন। চাপান সার হিসাবে আপনারা ইউরিয়া, এমওপি এবং সালফার 80% নেবেন। ইউরিয়া নিতে হবে প্রতি বিঘাতে অর্থাৎ 33 শতকে। যদি ওই জমিতে আলু চাষ হয়ে থাকে তাহলে প্রতি বিঘাতে 10 কেজি করে ইউরিয়া নেবেন, আর যদি আলু চাষ না হয়ে থাকে তাহলে প্রতি বিঘাতে 15 কেজি করে নেবেন এবং এমওপি নেবেন 3 কেজি করে। সালফার 80% নেবেন প্রতি বিঘাতে 3 কেজি করে। মনে রাখবেন জল সেচ দেওয়ার পরেই আপনারা এই চাপান সার প্রয়োগ করবেন।
চাপান সার প্রয়োগ করে আপনারা জলসেচ দেবেন না। জলসেচ দেওয়ার পরে আপনারা চাপান সার প্রয়োগ করলে সব জায়গায় সম পরিমাণে চাপান সার জমিতে উপলব্ধ হবে। কি কি স্প্রে করবেন? তিল চাষে কোনো স্প্রের প্রয়োজন নেই। যদি আপনারা বীজ শোধন ঠিকমতো করে থাকেন তাহলে যে সকল ছত্রাকঘটিত রোগ আসার সম্ভাবনা থাকে তা কমে যাবে এবং সামান্য কীটপতঙ্গের আক্রমণ হয়ে থাকে। ব্যাপকভাবে কীটপতঙ্গ তিল গাছে প্রবেশ করে না, কারণ তিল গাছে এবং তিল পাতায় আঠালো ভাব থাকার জন্য কোনো রকম পোকা সাধারণত আক্রমণ করে না। কিছু লেদা পোকা গাছের পাতা কুটে কুটে খায়। যদি ব্যাপক পরিমাণে পাতা কুটে কুটে খায় তখনই লেদা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন। কী কী কীটনাশক প্রয়োগ করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মধ্যে যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারেন। কোনো রকম ফ্যাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করার দরকার নেই। কোনো কীটপতঙ্গের আক্রমণ যদি না হয়ে থাকে কোনো রকম কীটনাশক স্প্রে করার দরকার নেই। পাতার আঠালো ভাবের জন্য কোনো গবাদি পশু তিল গাছ নষ্ট করে না এবং দেখা গেছে তিল গাছের কাণ্ডে এবং পাতায় কোনো রকম ছত্রাকঘটিত রোগ দেখা যায় না। সুতরাং আপনারা ছত্রাকনাশক স্প্রে করে টাকা অপচয় করতে যাবেন না। দেখা গেছে যে তিলের গোড়া পচা এবং শিকড় পচা রোগ লাগে। যে সকল জমিতে জল জমে থাকার প্রবণতা থাকে সেই সকল জমিতে আপনারা তিল চাষ করতে যাবেন না। উঁচু জমিতে আপনারা তিল চাষ করবেন যাতে বৃষ্টি হলে জল নিকাশ করা যায়। তিল চাষে সাধারণত বেশি জলসেচ দেওয়ার দরকার নেই। কেবলমাত্র 25 দিনে একবার জলসেচ দেবেন। ফুল ফোটার সময় যদি দেখেন জলসেচ দেওয়ার প্রয়োজন থাকে তবেই জলসেচ দেবেন। 45 থেকে 60 দিনের মাথায় আর একবার জলসেচ দিলে খুব ভালো ফলন হতে পারে। যখন আপনারা 45 থেকে 60 দিনের মাথায় দ্বিতীয় জলসেচ দেবেন, সেই জলসেচ দেওয়ার পরে ইউরিয়া সার এবং এমওপি দিয়ে দেবেন। ইউরিয়া সার নেবেন প্রতি বিঘাতে অর্থাৎ 33 শতকে মাত্র 5 কেজি এবং এমওপি নেবেন প্রতি বিঘাতে 3 কেজি। ভালোভাবে মিক্স করে জমিতে ছড়িয়ে দেবেন জলসেচ দেওয়ার পরে। তিল চাষ হলো অল্প খরচের চাষ, সুতরাং বেশি খরচ করে আপনারা অপচয় করতে যাবেন না। অতিরিক্ত স্প্রে, অতিরিক্ত মূল সার, অতিরিক্ত চাপান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলু চাষ করার পরে যদি আপনারা তিল চাষ করেন তাহলে মূল সার হিসাবে কোনো সার প্রয়োগ করতে যাবেন না, কারণ আলু চাষ করার সময় যে সকল রাসায়নিক সার প্রয়োগ করেছিলেন তার 20 থেকে 30% অব্যবহার হয়ে পড়ে আছে। সুতরাং মূল সার হিসাবে কোনো সার প্রয়োগ করতে যাবেন না। আপনারা চাপান সার হিসাবে কেবলমাত্র ইউরিয়া এবং এমওপি দেবেন। যে সকল জমিতে আলু চাষ করার পরে তিল চাষ করেছেন কোনো রকম স্প্রে করে টাকা অপচয় করতে যাবেন না। যদি অতিরিক্ত লেদা লাগে তবেই আপনারা স্প্রে করবেন। অতিরিক্ত জলসেচ দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 বার জলসেচ দিলেই হবে। সুতরাং বন্ধুরা, তিল চাষ সংক্রান্ত ইনফরমেশনগুলি এখানেই শেষ করলাম। অতিরিক্ত বাড়াবাড়ি করলাম না। অতিরিক্ত বাড়াবাড়ি করা মানেই আপনাদের অপচয়। বেশি অপচয় না করে কম খরচে তিল চাষ করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।